আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে তড়িৎ রসায়ন চ্যাপ্টারের 15 লেকচার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এমসিকিউ। চ্যাপ্টারটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ গুলো বুঝতে হলে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা আসলে ধারণা রাখতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমাদেরকে আজকে আমি তড়িৎ রসায়ন চ্যাপ্টারের এই সম্পূর্ণ শীট যেটা ছিল সেটা আবার দিয়ে দিব। তোমরা ওইটার সাথে মিলিয়ে এমসিকিউ গুলো সলভ করবে। তারপর আমি কয়েকটা অ্যান্সার জাস্ট একটু ক্লু গুলো বলে দেব। প্রথম প্রশ্ন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার মূল কারণ কি? যেহেতু এটা একটা লবণ, তাহলে লবণ মূলত আয়নের মাধ্যমে তড়িৎ পরিবাহিতে অংশগ্রহণ করে। তার মানে লবণের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার মূল কারণ হচ্ছে আয়ন, আর ধাতুর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? তোমরা নিশ্চয়ই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান শুনেছো। পেজ নাম্বার 2 তে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সূত্রটা দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান পারমাণবিক ভর ডিভাইডেড বাই চার্জ ইনটু 96,500 কুলম্ব। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চার্জের মান হচ্ছে 3, পারমাণবিক ভর হচ্ছে 27, আর 96,500 কুলম্ব। এই মানগুলো সূত্রে বসা দিয়ে অ্যান্সার কত আসে দেখবে। 3 নম্বর এমসিকিউ, কোনটি জারণ বিজারণ ইলেকট্রোড? জারণ বিজারণ ইলেকট্রোড এগুলো পেজ নাম্বার 5 এ কতগুলো তড়িৎদ্বারের বর্ণনা দেওয়া হয়েছে, ওইখান থেকে বর্ণনাগুলো পড়বে, পড়ে দেখবে যে অ্যান্সার কোনটি হয়। অর্থাৎ যে সকল তড়িৎদ্বারের ক্ষেত্রে তোমার ইলেকট্রনের চার্জের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে মূলত জারণ বিজারণ ইলেকট্রোড, যাতে জারণ সংখ্যার পরিবর্তন হবে। 4 নম্বর এমসিকিউতে, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 0.16 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট চালনা করলে ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে? এটা পেজ নাম্বার 18 থেকে একটা ম্যাথ সলভ করা আছে, এবং ফ্যারাডের সূত্র দিয়ে ম্যাথগুলো আমরা অনেক করেছি, সেখান থেকে দেখে নেবে অ্যান্সার কত আসে। Fe2 প্লাস অ্যানোড হলে নিচের কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে? তাহলে এটার অ্যান্সার দেখতে হবে সক্রিয়তা সিরিজের আলোকে। সক্রিয়তা সিরিজটা পেজ নাম্বার 3 তে দেওয়া আছে। পেজ নাম্বার 3 তে এই চারটা অপশনের মধ্যে যে অংশটা Fe এর নিচে অবস্থিত সেটা হবে ক্যাথোড। 6 নম্বর এমসিকিউ, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটির বেশি? এটাও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ফর্মুলা দিয়ে বের করবে। তবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সমান চার্জ, উপরে হচ্ছে পারমাণবিক ভর, নিচে হচ্ছে চার্জ। তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সাথে চার্জের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যার চার্জ বেশি হবে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কম হবে, অথবা যার চার্জ কম তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি। যেহেতু সিলভারের চার্জ সবচেয়ে কম, Ag+, তার মানে চার্জ যেহেতু কম, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অবশ্যই বেশি হবে। তোমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করে শর্টকাটে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কার কম অথবা কার বেশি এটি অ্যাপ্লাই করতে, এটি নির্ণয় করতে পারবে। প্রমাণ অবস্থানে উন্মুক্ত কোষের ইএমএফ এর মান কত? ইএমএফ এর মানের ফর্মুলা আমরা জানি, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। এখানে বিভবের মানগুলো দেওয়া আছে, যোগ করে দেখবে যে কত আসে। 1 মোলে Al2O3 হতে 1 মোলে অ্যালুমিনিয়াম পেতে কত তড়িৎ প্রবাহের প্রয়োজন? এই ম্যাথটা আমি ফ্যারাডের সূত্রের যে অঙ্কগুলো রয়েছে সেখানে করে দিয়েছি, অ্যান্সারটা সেখান থেকে দেখে নেবে। তোমরা এটা নিজেরাও সলভ করতে পারবে, এটাকে তড়িৎ বিশ্লেষণ করবে, দেখবে যে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়। অ্যান্সার আসবে 6 ফ্যারাডে। সরি, 1 মোল অ্যালুমিনিয়াম বলেছে, অ্যান্সার আসবে 3 ফ্যারাডে, যেহেতু 1 মোল অ্যালুমিনিয়ামের চার্জ 3। ফ্যারাডের সূত্রের সাহায্যে আমরা ইলেকট্রন চার্জ গণনা করতে পারি, ধাতুর পরিমাণ নির্ণয় করতে পারি, এবং এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সঠিক অ্যান্সার হবে তিনটাই। ফুয়েল সেলের বিভবের মান, এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 19 এ আসছে। ফুয়েল সেলের বিভবের মান আমরা ফুয়েল সেল আলোচনা করেছিলাম 1.23 ভোল্ট। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন? তাহলে তোমরা H2 যে বিক্রিয়াটা সেটা লিখবা, 2H প্লাস 2 ইলেকট্রন H2। তার মানে 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ 2। লেড স্টোরেজ ব্যাটারির আপেক্ষিক গুরুত্ব কত? আমরা লেড স্টোরেজ ব্যাটারি নিয়ে আলাদা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ব্যাটারির গঠনের মধ্যে মানগুলো দেওয়া আছে। পেজ নাম্বার 8 এর মধ্যে মানগুলো পাবা, দেখে নেবে কত আসছে। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে চার্জিং এর সময় CO3+ থেকে CO4+ জারিত হয়, ডিসচার্জের সময় CO4+ থেকে CO3+ বিজারিত হয়। ভোল্ট হচ্ছে 1.23 ভোল্ট। এই ইনফরমেশন গুলো লিথিয়াম আয়ন ব্যাটারির যে ক্লাস রয়েছে সেখানে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিজেরা কনফার্ম হবে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়। অ্যান্সার গুলো পাবে পেজ নাম্বার 8 এ। আমি বলে দিলে তোমাদের খোঁজা হবে না, তার নিচ থেকে খুঁজে নেবা, খুঁজে খুঁজে শিখবা। তারপরে হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে কিভাবে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে ইনফরমেশন গুলো দেখবে কোনটি ঠিক কোনটি ঠিক নয়। পেজ নাম্বার 9 এ গিয়ে তোমরা এই ইনফরমেশন গুলো পেয়ে যাবে।
লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি বিজারিত হয়? কিছুক্ষণ আগে বলছিলাম লেড স্টোরেজ ব্যাটারির কথা। এখানে আপেক্ষিক গুরুত্বের মানগুলো যখন করবে তখন দেখবে যে অ্যানোড হিসেবে লেড দণ্ড, ক্যাথোড হিসেবে PbO2 ব্যবহার করা হয়। যেহেতু এখানে বলেছে বিজারিত হয়, আর বিজারিত সাধারণত ক্যাথোডে হয়, আর ক্যাথোড হিসেবে PbO2 দণ্ড ব্যবহার করা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে PbO2। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? তড়িৎ বিশ্লেষ্য কোষস্তম্ভ বাহির থেকে বিদ্যুৎ প্রয়োগ করে লেড স্টোরেজ ব্যাটারি রয়েছে, লিথিয়াম কোষ রয়েছে, গ্যালভানিক সেল রয়েছে। গ্যালভানিক সেলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। লিথিয়াম আয়ন কোষ এবং লেড স্টোরেজ, যে লেড স্টোরেজ ব্যাটারিতে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। তাহলে সঠিক অ্যান্সার হবে লিথিয়াম আয়ন কোষ। না, ঠিক তা নয়। বিদ্যুৎ উৎপন্ন হবে অবশ্যই হয় না তড়িৎ বিশ্লেষ্য কোষে, কারণ তড়িৎ বিশ্লেষ্য কোষে বাহির থেকে বিদ্যুৎ দেওয়া হয়। সঠিক অ্যান্সার হচ্ছে 16 এর অ্যান্সার হচ্ছে ক। নিচের কোন ব্যাটারিটি হার্টের পেসমেকারে ব্যবহৃত হয়? তোমরা জানো পেসমেকার হচ্ছে যাদের হৃদস্পন্দন স্বাভাবিক নয়, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য একটা ডিভাইস ব্যবহার করা হয়। তো সেই ডিভাইসের মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এক জিনিস না। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, কিন্তু লিথিয়াম ব্যাটারি যেটা এটা হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি। আর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় হার্টের পেসমেকারে। এখানে লিথিয়াম ব্যাটারি ব্যাটারির কথা লেখা আছে SbO, এটা মানে হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। এটা একটা নন রিচার্জেবল অর্থাৎ প্রাইমারি ব্যাটারি। তো এই ব্যাটারিটাই মূলত হার্টের পেসমেকারে ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর হিসেবে GE এই মৌলটা ব্যবহৃত হয়, জার্মেনিয়াম। লেড স্টোরেজ ব্যাটারির কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো এই ব্যাটারির অংশ থেকে খুঁজে নেবে কোনটি সঠিক কোনটি সঠিক নয়। তারপর আসো ট্রাইসেলের বিভবের মান। বিভব নিয়ে আমি আলাদা একটা শীটের মধ্যে আলাদা একটা অংশ দেওয়া আছে, সেখানে সবগুলো বিভবের মান একসাথে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিবা। আর তারপরে বলে দিচ্ছি লেটেস্ট ট্রাইসেলের বিভব হচ্ছে 1.5 ভোল্ট। এরপর 21 নম্বর এমসিকিউ, যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডের মধ্যে প্রবাহিত করা হয় তবে চার্জ কত হবে? তাহলে এখানে সময় দেওয়া আছে t এর মান এবং তড়িৎ প্রবাহ দেওয়া আছে i এর মান। চার্জ বের করতে বলেছে, Q = IT সূত্র দিয়ে বের করবে কত আসে। 5 × 30, তাহলে 150। সঠিক অ্যান্সার হবে ঘ, 150 কুলম্ব। কোনটি রিচার্জ করা যায়? ড্রাইসেল। ড্রাইসেল কিন্তু রিচার্জ করা যায় না, এটা নন রিচার্জেবল। অ্যালকালাইন ফুয়েলস এর লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি, কিন্তু প্রশ্ন বলেছে রিচার্জেবল, রিচার্জ করা যায়। আমরা জানি মোবাইলের ব্যাটারি কিন্তু রিচার্জেবল, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। বাকিগুলো হচ্ছে নন রিচার্জেবল অর্থাৎ প্রাইমারি ব্যাটারি। ক্যালোমেল কোনটি? এটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষা অনেকবার এসেছে। ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড Hg2Cl2। আমরা দুটো ক্লাস আগে ক্যালোমেল নিয়ে আলোচনা করেছিলাম। তারপর 24 নম্বর এমসিকিউতে দেখো কোন আয়নটি সহজে চার্জ মুক্ত হবে? পেজ নাম্বার 3 তে আমি ধাতু সক্রিয়তা সিরিজটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে নিয়ম হচ্ছে সক্রিয়তা সিরিজে যে মৌলটা ক্যাটায়ন, যে ধাতব আয়নটা যত নিচে অবস্থিত তার বিজারণ বিভব তত বেশি, তার মানে যত নিচে অবস্থিত তত সহজে চার্জ মুক্ত হবে, এটা মনে রাখবে। সক্রিয়তা সিরিজে ধাতব আয়নটি ধনাত্মক আয়ন যে যত নিচে অবস্থিত তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি। যেহেতু AU তথা গোল্ড সবার নিচে অবস্থিত, তাহলে AU সহজে চার্জ মুক্ত হবে। 25 নম্বর এমসিকিউ, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? এটি একই ধরনের প্রশ্ন, যেহেতু ক্ষেত্রে বিজারক বলা হয়েছে তার মানে ধাতু অর্থাৎ ইলেকট্রন ত্যাগ জারণ। তো সক্রিয়তা সিরিজে যে মৌলটি উপরে অবস্থিত সেটি শক্তিশালী বিজারক, তাহলে লিথিয়াম সবার উপরে অবস্থিত, এই জন্য লিথিয়াম শক্তিশালী বিজারক। কিন্তু এখানে যদি বলা হতো কোনটি শক্তিশালী জারক, তাহলে অ্যান্সার হতো উল্টোটা, যেটা নিচে সেটা জারক, যেটা উপরে সেটা বিজারক। 26 নম্বর এমসিকিউ দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিম্নের কোন ধাতুটির আয়নটি সবচেয়ে অধিক জমা হবে? এটি তোমরা ফ্যারাডে সূত্র অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে চার্জের উপর ডিপেন্ড করবে, যে ক্যালসিয়ামকে জমা করতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, যেহেতু ক্যালসিয়ামের চার্জ 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3 ফ্যারাডের প্রয়োজন, যেহেতু অ্যালুমিনিয়ামের চার্জ 3। জিঙ্কের ক্ষেত্রে 2 ফ্যারাডে, যেহেতু জিঙ্কের চার্জ 2। কিন্তু পটাশিয়ামের চার্জ কিন্তু 1। তাহলে 1F দিয়ে তুমি 1 মোল পটাশিয়াম কে ক্যাথোডে সঞ্চিত করতে পারবে। তার মানে এখানে সবচেয়ে বেশি পরিমাণে জমা করা যাবে পটাশিয়ামকে 1 ফ্যারাডে দিয়ে, যেহেতু কম চার্জে বেশি পরিমাণ পদার্থ জমা হয়। বাকিদের ক্ষেত্রে চার্জ বেশি লাগে, সেজন্য আয়নের পরিমাণটা কমে যায় 1 ফ্যারাডের জন্য। 27 নম্বর এমসিকিউ তে দেখো 32.75 গ্রাম জিঙ্ক ধাতু জমা করতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন?
তাহলে দেখো জিঙ্ক ধাতুকে আমরা যখন ক্যাথোডে জমা করব তখন ক্যাথোডে কিন্তু এই বিক্রিয়াটা ঘটবে। আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল জিঙ্ককে সঞ্চিত করতে তোমার 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। এখন 1 মোল জিঙ্ক ভর হচ্ছে 65.5, তাহলে ও কি নিয়মে হিসাব করবে যে 65.5 গ্রাম জিঙ্ক সঞ্চিত করতে বিদ্যুতের প্রয়োজন 2 ফ্যারাডে, তাহলে এত গ্রামের জন্য কত আসে, ক্যালকুলেশন করে দেখবে যে অ্যান্সার কত আসে। 28 নম্বর এমসিকিউ, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত। আমরা জানি হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান 0। নিম্নের কোনটি প্রাইমারি রেফারেন্স ইলেকট্রোড, অর্থাৎ কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। আমরা জানি হাইড্রোজেন গ্যাস হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, এটি আমরা আলোচনা করেছিলাম একটা ক্লাসে। লবণ সেতুতে কোন লবণ ব্যবহার করা হয়। লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এসব লবণই ব্যবহার করা যায়। তাহলে এখানে অপশনে রয়েছে পটাশিয়াম ক্লোরাইড। 31 নম্বর এমসিকিউতে একটা ম্যাথ দেওয়া আছে, কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে। ফ্যারাডে সূত্র আলোকে ম্যাথটা করবে, করে দেখবে যে অ্যান্সার কত আসে, মিলিয়ে নেবে। ফ্যারাডে সূত্র ম্যাথগুলো কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। 32 নম্বর এমসিকিউটা খেয়াল করো, এখানে একটা জিনিস বোঝার আছে। 1 মোলার সোডিয়াম সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের নিচে কোনটি উৎপন্ন হবে। সোডিয়াম সালফেটের দ্রবণে কি কি আয়ন থাকবে আমরা দেখবো যে সোডিয়াম সালফেটকে যখন তুমি দ্রবণে পরিণত করবে তখন সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2SO4 উৎপন্ন হবে, যেহেতু এটা একটা তীব্র লবণ। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পাচ্ছি Na+OH- আর H2SO4 থেকে পাচ্ছি H+SO4 2-। তার মানে এখানে দুইটা ক্যাটায়ন রয়েছে, একটা ক্যাটায়ন হচ্ছে Na+ আর একটা ক্যাটায়ন হচ্ছে H+। এখন দুইটা ক্যাটায়নের মধ্যে কোন ক্যাটায়নটা আগে ক্যাথোডে যাবে এটা নির্ভর করে বিজারণ বিভবের উপর। যে ক্যাটায়নের বিজারণ বিভব যত বেশি সে আগে উৎপন্ন হবে। তো Na+ এবং H+ এর মধ্যে যেহেতু H+ সক্রিয়তা সিরিজের নিচে অবস্থিত, তার মানে ওর বিজারণ বিভবের মান বেশি, আর বিজারণ বা বিভবের মান বেশি হওয়ায় Na+ অপেক্ষা H+ আগে ক্যাথোডে চলে যাবে, এই জন্য H+ ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে উৎপন্ন করবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে H2, যেহেতু H+ এর বিজারণ বিভব Na+ অপেক্ষা বেশি। আশা করি বুঝতে পেরেছো। 33 নম্বর দেখো, নিচের কোনটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি ঋণাত্মক। এটা তোমরা সক্রিয় সিরিজের আলোকে অ্যান্সার করবে। সক্রিয় সিরিজে যত উপর থেকে নিচের দিকে যাব তত জারণ বিভবের মান কমতে থাকে, অর্থাৎ বিজারণ বিভবের মান বাড়তে থাকে। এটার আলোকে তোমরা অ্যান্সারটা সলভ করবে। এরপর একটা ম্যাথ রয়েছে, এই ম্যাথটা ইনার্শিয়া নির্ণয় করতে বলা হয়েছে। অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, ম্যাথটা করবে। ম্যাথগুলো তোমরা পারো। স্বতঃস্ফূর্ততার মান আমরা জানি যে বিজারণ বিভবের মান যদি পজিটিভ আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর নেগেটিভ আসলে ঘটবে না। আর এই ক্ষেত্রে অবশ্যই পাত্র সবসময় অ্যানোড হিসেবে কাজ করবে। তার ইনার্শিয়া নির্ণয় করে দেখবে যে মানটা প্লাস আসছে নাকি মাইনাস আসছে, সেটার উপরে নির্ভর করে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না। 36 নম্বর এমসিকিউ দে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা ধরে চালনা করলে বিদ্যুৎ চার্জের পরিমাণ কত কুলম্ব। কিউ নির্ণয় করতে বলা হয়েছে। সেম ফর্মুলা, কিউ ইকুয়াল টু আইটি। এখানে আই এর মান দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার আর টি দেওয়া আছে 1 ঘন্টা, তবে ঘন্টাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 37 নম্বর এমসিকিউ দেখো, 0.1 মোলার কপার সালফেটে 2 লিটার দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 আওয়ার ধরে চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে। এরকম একটা ম্যাথ শীটের শেষের দিকে করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে ম্যাথটা করবে। হুবহু একই রকম ম্যাথ ট্রাই করবে, আশা করি পারবে। এবার আমি ফ্যারাডের সূত্রে যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলির ক্লাসেও এরকম ম্যাথ করে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবে যদি ভুলে যাও। 38 নম্বর এমসিকিউ দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য কোনটি। আমরা জানি এইচএফ দুর্বল অ্যাসিড, আর সবল তড়িৎ বিশ্লেষ্য নয় কোনটি। যেহেতু এইচএফ দুর্বল তার মানে সবল নয়, তো সঠিক অ্যান্সার হচ্ছে এইচএফ। বাকিগুলো কিন্তু সবল। H2SO4 তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, পটাশিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ, কিন্তু এখানে বলা হচ্ছে সবল নয়, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এইচএফ। গ্যাস ইলেকট্রোডে মানে গ্যাস তড়িৎদ্বারে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়। গ্যাস তড়িৎদ্বারে নিষ্ক্রিয় ধাতু থাকবে, নিষ্ক্রিয় ধাতু হিসেবে প্লাটিনাম ব্যবহার করা হয়। আর আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন করেছি, সেখানে দেখেছি যে হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে মার্কারি এবং প্লাটিনাম ব্যবহার করা হচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খ। 40 নম্বর এমসিকিউ, ব্রাইনের মধ্যে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে। ব্রাইন নিশ্চয়ই তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। তাহলে ব্রাইনের জলীয় দ্রবণ এখানে Na+ থাকবে, H+ থাকবে। Na+ এবং H+ এর মধ্যে যেহেতু সক্রিয় ছিল যে H+ নিচে অবস্থিত, তার মানে বিজারণ বিভব বেশি, তাহলে H+ ক্যাথোড উৎপন্ন হবে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। 41 নম্বর এমসিকিউটা অনেকটা তোমার এই 32 নম্বর এমসিকিউর মতো।
41 নম্বর এমসিকিউ বলা হয়েছে Cu প্লাস তড়িৎদ্বারের বিভবের মান কত। এখানে দেওয়া আছে জারণ বিভব। তাহলে কপারের জারণ বিভবের মান কত শুক্রের সিরিজ থেকে দেখে নিবে। শুক্রের সিরিজ আমি কতগুলো জারণ বিভবের মান তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। সেগুলোর মধ্যে ছিল কপার, জিঙ্ক, আয়রন, সিলভার, হাইড্রোজেন, নিকেল। বিশেষ করে এই কয়টার মানগুলো একটু মুখস্থ রাখবে তোমরা। তো কপারের বিভবের মান, জারণ বিভবের মান হচ্ছে 0. যেহেতু জারণ বলেছে তাহলে এটা সরি এটা প্লাসটা হবে না, এটা হবে -0.34 ভোল্ট। জারণটা হচ্ছে মাইনাস আর বিজারণটা হচ্ছে প্লাস। এটা অ্যান্সার ক না হয়ে 41 অ্যান্সার হবে খ। 42 নম্বর এমসিকিউ তে ফুয়েল সেলের অ্যানোড হলো হাইড্রোজেন গ্যাস, মিথানল দ্রবণ এবং অক্সিজেন গ্যাস। এই ক্ষেত্রে অক্সিজেন গ্যাস আমরা জানি ক্যাথোড দণ্ডে ব্যবহার করা হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে 1, 2 ক। ফুয়েল সেলের কো-প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় H2O, CO2, SO2। আমরা জানি ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব, তার মানে পরিবেশের ক্ষতি করে এমন গ্যাস ফুয়েল সেল উৎপন্ন হয় না। যেহেতু কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর, এই গ্যাসগুলো ফুয়েল সেলে কো-প্রোডাক্ট বা সহ উৎপাদ হিসেবে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় অনলি H2O। তোমরা ফুয়েল সেলের উপর আমি 2টা ক্লাস দিয়েছি, সেখানে দেখেছো মোটামুটি প্রত্যেকটা ফুয়েল সেলে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে জাস্ট H2O উৎপন্ন করে। তাহলে ফুয়েল সেলের সহপ্রদক হচ্ছে H2O। ড্রাই সেলে MnO2 ব্যবহার করা হয় কেন? ড্রাই সেল বা যে শুষ্ক কোষ যেটি রয়েছে অর্থাৎ নন রিচার্জেবল ব্যাটারি, সেটাতে আমরা জানি জারণ অ্যানোড হিসাবে জিঙ্ক দণ্ড ব্যবহার করা হয়, ক্যাথোড হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়, আর MnO2 ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। এখানে 35 নম্বর সর্বশেষ যে এমসিকিউটা এখানে দেওয়া আছে, অ্যানোডে কোন আয়নটি আগে জারিত হবে। এখানে খেয়াল করো যে 4টা অপশন দেওয়া আছে, ক্লোরাইড, ব্রোমাইড, নাইট্রেট এবং সালফেট। এই 4টা অপশন কিন্তু অ্যানায়ন। অ্যানায়নের সক্রিয়তা সিরিজ এবং ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কিন্তু সম্পূর্ণ আলাদা। 3 নাম্বার পেজে আমি অ্যানায়নের জন্য আলাদা একটা সক্রিয়তা সিরিজ তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওই সক্রিয়তা সিরিজে যত নিচে যাবে তত আয়নগুলো জারিত হওয়ার প্রবণতা বাড়তে থাকবে। তাহলে ওই সক্রিয়তা সিরিজ অনুযায়ী ব্রোমাইড এই 4টার মধ্যে সবার নিচে। তাহলে যে ঋণাত্মক আয়নের ক্ষেত্রে যে আয়নটা যত নিচে তার জারিত হওয়ার প্রবণতা বেশি। কিন্তু খেয়াল রাখবা ধনাত্মক আয়নের ক্ষেত্রে যত নিচে যাবে তত বিজারিত হওয়ার প্রবণতা বেশি। এটা সম্পূর্ণ বিপরীত। আমি আবার বলছি, ক্যাটায়নের ক্ষেত্রে ধাতুর সক্রিয়তা সিরিজে যত উপর থেকে নিচের দিকে নামবে তত বিজারিত হওয়ার প্রবণতা বেশি, আর অ্যানায়নের ক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে নামবে তত জারিত হওয়ার প্রবণতা বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করলাম, এই এমসিকিউ গুলো বোর্ড প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আমি অনেকগুলো পেজ নাম্বার পাশে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, এবং ওই যে শীট থেকে করবে সেই আমিটা আবার তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আমাদের এই তড়িৎ রসায়ন চ্যাপ্টার আজকে এমসিকিউ শেষ হলো। আমরা আগামী ক্লাসটা এই দিব তড়িৎ রসায়নের উপর সৃজনশীল আলোচনা করবো, এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো তোমরা আমার সাথে সাথে কমপ্লিট করে ফেলবে, কারণ পড়া জমিয়ে রাখা যাবে না। পড়া জমিয়ে রাখলে কিন্তু সামনে তোমাদের পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে।